হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদের ক্লাস 9-এর লেসন 1 দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এই গল্পটার এই চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম। এর আগে আমরা অলরেডি দুটো ভিডিও করে ফেলেছি, যেখানে আমরা টেক্সটটা পড়েছি এবং এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ 2 এই দুটো সলভ করেছি। ফার্স্ট লেসনের এটা থার্ড ভিডিও। এখানে আমরা আজকে এক্সারসাইজ 3 করব। তোমরা যারা পার্ট 1 এবং পার্ট 2টা দেখোনি, যেখানে টেক্সটটা আমরা ডিটেলে আলোচনা করেছিলাম এবং এক্সারসাইজগুলো আলোচনা করেছিলাম, তার লিঙ্ক নিচে দেওয়া আছে। যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে। এক্সারসাইজ 3-তে কি বলছে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। 25টা ওয়ার্ডের মধ্যে তোমাকে অ্যান্সার করতে বলেছে। হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস। দেখো, তোমরা যদি গল্পটা পড়ে থাকো তাহলে তোমরা জানো যে স্যান্ড ডিউন্সের ব্যাপারটা কি হয়েছিল। তাহলে সেখানে কেন রিয়েল ট্রেজার কিছু ছিল না? তাহলে অ্যান্সারটা তোমাকে 25 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। বিকজ ভোলা গ্র্যান্ডপা saw in his dream that there was treasure the pirates was burying. দেখো, এখানে লেখা আছে যে ভোলা গ্র্যান্ডপা wild with excitement told my father, এই যে স্যাড নিউজের কথাটা বলা আছে, বলছে যে it was all a dream which he had during his midday nap. অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা ড্রিমের মধ্যে দেখেছিল যে স্যান্ডি ওই ট্রেজার আছে, সুতরাং দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানিয়ান ট্রি? ভোলা গ্র্যান্ডপা ব্যানিয়ান ট্রিতে উঠে যাওয়ার পরে হোয়াট ডিড দ্য টাইগার ডু, টাইগারটা কি করেছিল? দ্য টাইগার circled the banyan tree 100 times, then sat on a bush and looking at ভোলা গ্র্যান্ডপা। এটা তো করেছিল। তোমরা যদি টেক্সটটা পড়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন ব্যাপারটা কথা বলা হচ্ছে। তাহলে অ্যান্সারটা আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা পারলে লিখে নাও। দ্য টাইগার সার্কেলড দ্য banyan tree 100 times and then sat on a bush and gazed or looked at ভোলা গ্র্যান্ডপা। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ? তাহলে লাস্টেই আছে, টেক্সটের লাস্ট সেন্টেন্সে হিজ ওয়াইফ থট অথবা হিজ ওয়াইফ টোল্ড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাজ ফরগটেন টু টেক ব্রেথ। তা অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা যেহেতু খুবই ভুলে যাওয়ার প্রবণতা ছিল, সেজন্য তার ওয়াইফ বলছে যে হয়তো ও নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। His wife told that ভোলা গ্র্যান্ডপা has forgot to take breath. বোঝা গেল? তাহলে এইগুলো হলো আমাদের টেক্সটের উপরে কোশ্চেন। নেক্সট আসছে গ্রামার। গ্রামার মধ্যে আমাদের দিচ্ছে ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে। ন্যারেশন চেঞ্জ একটা ইংলিশ গ্রামারের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমাদের যদি ন্যারেশন চেঞ্জের জন্য ভিডিও তোমরা যদি তোমাদের অসুবিধা থাকে তাহলে তোমরা নিচে কমেন্টে জানাও। তাহলে ন্যারেশন চেঞ্জের উপরে এক্সক্লুসিভলি আমরা ডিসকাস করতে পারি। তারপর ন্যারেশন চেঞ্জটা অনেক ডিটেলসের পরের একটা বিষয়। তো এইখানে যে কটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলে যে আমরা পয়েন্টগুলো পাচ্ছি সেইগুলো নিয়ে আমরা এখন আপাতত আলোচনা করি। যদি ডিটেলসের দরকার হয় তোমরা কমেন্টে আমাকে জানাও। কি বলেছে দেখো, বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড, উইল ইউ কাম টুমরো? দেখো, ন্যারেশন চেঞ্জ করতে গেলে বা ইনডাইরেক্টে লিখতে গেলে একটা ডাইরেক্ট, ঠিক আছে, একটা ইনডাইরেক্ট। তো আমাদের যেটা দিয়েছে এখানে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে দিয়েছে। স্পিচ দুই রকমের, এই
এটাকে বলা হয় স্পিচ। তাহলে স্পিচ হচ্ছে একটা ডাইরেক্ট স্পিচ, একটা ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এখানে আবার ডাইরেক্ট স্পিচে দিচ্ছে, ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে। সেই ইনডাইরেক্ট স্পিচে করার জন্য আমাকে দুটো জিনিসের দিকে খেয়াল রাখতে হয়। একটা যে এখানে একটা ভার্ব আছে সেইড, এটাকে বলা হয় রিপোর্টিং 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 ভার্ব। ভার্বের আমরা জানি তিনটে ফর্ম থাকে, V1, V2, V3। তাহলে এটা যেমন হলো সে, V1 ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। সেইড হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেলেও সেডই হয়, কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয় V3টা। তাহলে আমাদের দেখতে হবে এই যে রিপোর্টিং ভার্ব যেটা এখানে সেড, এটা কোন টেন্সে আছে, এটা হচ্ছে কোন ফর্মে আছে, V2, অর্থাৎ পাস্টে আছে। তাহলে যদি এইটা পাস্টে থাকে আর এই যে ইনভার্টেড করার মধ্যে যে অংশটা, সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ, সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? তাহলে এইটা যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচটাও আমরা যেটাকে ইনডাইরেক্টে করবো তখন ওটা পাস্ট টেন্সে হবে। ঠিক আছে? তাহলে এইখানে পাস্ট টেন্সের আবার 4 রকমের পাস্ট টেন্স হয়, যেমন সিম্পল পাস্ট, তাই তো, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তার মধ্যে কোনটা হবে? যদি এটা যদি সিম্পল পাস্ট প্রেজেন্টে বা সিম্পল ফিউচারে থাকে, তাহলে সেটা হচ্ছে সিম্পল পাস্ট। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি সিম্পল ফিউচারে থাকে, যেমন এটা সিম্পল ফিউচারে আছে, আমি এই উদাহরণটার কথা বলছি, তাহলে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট। ঠিক আছে? আর কি দেখো, এটা কোশ্চেন আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার 2 রকমের হয়। ইন্টারোগেটিভ মানে কি, যেটাতে আমরা কোশ্চেন করি, তাই তো? তাহলে যে সমস্ত আমরা সেন্টেন্স দিয়ে কোশ্চেন করি সেগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে সেটা আবার 2 রকমের হয়, একটা হচ্ছে WH কোশ্চেন দিয়ে, আর একটা হচ্ছে ইয়েস নো দিয়ে। ইয়েস নো মানে যার অ্যান্সার আমরা ইয়েস অথবা নো দিয়ে দিতে পারি। আর একটা হচ্ছে WH ওয়ার্ড। WH ওয়ার্ড মানে যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়ার ডু ইউ লিভ, যেগুলো কোশ্চেনগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। তাহলে আমাদের এইখানে দিচ্ছে উইল ইউ কাম টুমরো, এটার অ্যান্সার আমরা আইদার ইয়েস অর নো দিয়ে দিতে পারি। তাহলে এটাকে আমরা বলবো ইয়েস নো কোশ্চেন। ঠিক আছে? তাহলে এই ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে তখন প্রথমে একটা ওয়েদার বসাতে হয়। কি বসাতে হয়? ওয়েদার, মনে রাখবে। ঠিক আছে? তাহলে এবার পুরো সেন্টেন্সটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে করি, তাহলে এটা কিরকম দাঁড়িয়ে যাবে, যে বুলবুল সেড টু হিজ ফ্রেন্ড, তাহলে এখানে বুলবুল আস্কড হিজ ফ্রেন্ড, দেখো কি হবে, বুলবুল যেহেতু কোশ্চেন করেছে সেটা হবে, এখানে সেডটা চেঞ্জ হয়ে যাবে আস্কড হিজ ফ্রেন্ড। তাহলে বুলবুল আস্কড হিজ ফ্রেন্ড, এটার বদলে লিখলাম, দেখো এই ইনভার্টেড কমা তোলার জন্য ওয়েদার বসালাম। ওয়েদার এবার হবে সাবজেক্ট, ইউটা হয়ে যাবে হি, ওয়েদার হি, এবার উইলটা হয়ে যাবে উড, ওয়েদার হি উড কাম, ওয়েদার হি উড কাম, এই হি উড কাম এটা হয়ে গেল কি সিম্পল ফিউচার। ঠিক আছে? তাহলে ওয়েদার হি উড কাম, এবার টুমরো ছিল, আমরা যখন ইনডাইরেক্ট স্পিচের টুমরো থাকে, টুমরো লিখবো না, তখন হয়ে যাবে দ্য নেক্সট ডে। বোঝা গেল? তাহলে এইটা হলো কারেক্ট অ্যান্সার। আরেকবার বলছি, বুলবুল আস্কড হিজ ফ্রেন্ড whether he would come the next day, এটা হচ্ছে আমার ইনডাইরেক্ট স্পিচ। নিশ্চয়ই বোঝা গেল? তাহলে বুঝতে পারছো যে
ডাইরেকশন চেঞ্জ করতে গেলে বা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে আমাকে অনেক কিছু নিয়মের খেয়াল রাখতে হয়। আর এইগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ মনে রাখতে পারি তাহলে আমার কোনো ডাইরেকশন চেঞ্জেই ভুল হবে না। এটা একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। নেক্সট কোশ্চেন কি বলছে, পৌলবী সেজ আই অ্যাম ফাইন। দেখো আগের যে আমি এক্সাম্পল দিয়ে ইয়েগুলো বললাম সেটা দেখে তোমরা বলতে পারবে। দেখো পৌলবী সেজ আই অ্যাম ফাইন, এইখানে রিপোর্টেড স্পিচ কোনটা, সরি রিপোর্টিং ভার্ব কোনটা, সেজ। এটা কি কোন ফর্মে আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে প্রেজেন্ট ফর্মে থাকলে এটা যেরকম আছে সেরকমই থেকে যাবে, শুধু সাবজেক্টটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে কি হবে, পৌলবী সেজ শি ইজ ফাইন, এটা একদমই সহজ। যদি প্রেজেন্টে থাকে রিপোর্টিং ভার্বটা, আর যদি ফিউচারে থাকে তাহলে এটা রিপোর্টেড স্পিচটা যেই টেন্সে থাকে সেই টেন্সেই করে দিতে হয়। তাহলে পৌলবী সেজ দ্যাটটা কেন বসাচ্ছি, এই ইনভার্টেড কমা তোলার জন্য। শি ইজ ফাইন, ঠিক আছে। এটা এইগুলো একদমই সহজ হয়, একটু কঠিন হয়ে যায় কোনগুলো যখন এই পাস্ট টেন্সে থাকে রিপোর্টিং ভার্বটা। নেক্সট কোশ্চেন, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট। এখানে টিচার দেখো কি করলো, স্টুডেন্টদের অ্যাডভাইস করলো, তাই তো। তাহলে দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস, এখানে দেখো সেড আছে, এই সেডটা চেঞ্জ করবো কি, দ্য টিচার অ্যাডভাইসড the students, the teacher advised the students to keep quiet, sorry, Q-U-I-E-T, Q-U-I-E-T, the teacher advised the students to keep quiet, ঠিক আছে। এইটা এই ধরনের সেন্টেন্সগুলোতে এই দ্যাট বসাই না, ঠিক আছে। অপটেটিভ সেন্টেন্স এগুলো করে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে আমরা জানি, সেন্টেন্সে কত রকমের ভাগ হয়। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যেগুলো দিয়ে আমরা অর্ডার বোঝাই, ঠিক আছে, অ্যাডভাইস বোঝাই, ঠিক আছে, রিকোয়েস্ট বোঝাই, ঠিক আছে, প্রেয়ার বোঝাই, সেই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা বলি অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্সের যখন আমরা নারেশন চেঞ্জ করি তখন সেটার নিয়মটা একটু আলাদা হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে যেগুলো সেন্টেন্সগুলো দিচ্ছে এক একটা টাইপের উদাহরণ এক্সাম্পল দিচ্ছে, এটা মনে রাখবে। যখন অপটেটিভ সেন্টেন্স করব তখন এই সেন্টেন্সটা রিপোর্টেড স্পিচটাকে যা বলবে, ধরো এখানে যদি বলতো প্লিজ কিপ কোয়াইট, তখন আমরা অ্যাডভাইসড বলতাম না, তখন আমরা বলতাম রিকোয়েস্টেড, দ্য টিচার রিকোয়েস্টেড দ্য স্টুডেন্টস, যদি প্লিজ কিপ কোয়াইট থাকতো, ঠিক আছে। সুতরাং এই সেন্টেন্স রিপোর্টেড স্পিচ থেকে আমরা এইটাকে চেঞ্জ করি, রিপোর্টিং ভার্বটাকে, বোঝা গেল। তাহলে নেক্সট কোশ্চেন বলছে, মাই মাদার সেড টু মি মে ইয়োর ড্রিমস কাম ট্রু। দেখো এখানেও এটা একটা কি বলেছে, প্রেয়ার, তাই তো। তাহলে মাই মাদার প্রেড, এখানে কি হবে, মাই মাদার প্রেড, my mother prayed that my dreams might come true। আর দেখো এখানে যেহেতু মে মাই ড্রিমস আছে তাহলে সেই জন্য হলো প্রেয়ার হলো, এখানে দ্যাট বসাতে হবে। আর মাই ড্রিমস মানে আমার জন্য প্রে করছে যেহেতু, আর যেহেতু আমি লিখছি সেই জন্য দ্যাট মাই ড্রিমসই লিখলাম। আর মেয়েরটা পাস্ট টেন্স হয়ে গেল মাইট, তাহলে মাইট কাম ট্রু। তো মাই মাদার প্রেড দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু, এটা হলো আমার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্টুডেন্টস সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। তো
একটু আগে আমরা রিকোয়েস্টের কথা বললাম, রিকোয়েস্ট থাকলে কি করতে বলেছিলাম, কীভাবে করতে বলেছিলাম। দ্য টিচার সেড, the students said please allow us to play in the field। তাহলে এখানে হবে দ্য স্টুডেন্টস, দেখো এখানে একটা স্যার বলে একটা সম্বোধন করেছে, তাই তো, অ্যাড্রেস করেছে। তাহলে দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার টিচার, the students requested their teacher to allow them, আজটা হয়ে যাবে কি টু অ্যালাউ দেম বলতে কারা, দ্য স্টুডেন্টস, টু প্লে ইন দ্য ফিল্ড, যেরকম আছে সেরকমই বসে যাবে, টু প্লে ইন দ্য ফিল্ড। ঠিক আছে, বোঝা গেল। যেহেতু এখানে প্লিজ আছে তাহলে দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড, স্যার আছে সেজন্য দেয়ার টিচার, ঠিক আছে, এটা দেয়ার, THEIR, রিকোয়েস্টেড দেয়ার টিচার টু, এখানে আবার ইনভার্টেড কমা তোলার জন্য টু বসালাম, অ্যালাউ আছে অ্যালাউ লিখলাম, আজটা হয়ে যাবে কি দেম, টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড, যে ওটা যেরকম আছে সেরকমই হয়ে গেল। তাহলে এটা হলো আমার নারেশন চেঞ্জ। তাহলে এক্সারসাইজ 4 আমাদের কমপ্লিট হলো। পরের ভিডিওতে আমরা যে রাইটিং পোর্শন আছে সেই রাইটিং পোর্শন নিয়ে আমরা আলোচনা করব। আপাতত এই পর্যন্ত এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আরও এরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি তোমাদের নারেশন চেঞ্জ অথবা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার আরও এক্সাম্পল দেখতে হয় তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাও, যাতে আমি আরও এই এক্সাম্পল নিয়ে আলোচনা করতে পারি।